বিসমিল্লাহির রহমানির রহিম। আমি এখন দাঁড়িয়ে আছি হচ্ছে উত্তরাঞ্চলের খুব বিখ্যাত একটা জায়গা, বাংলাদেশের এই নদীমাতৃক মাতৃভূমি, যে জায়গাটার কারণে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে, নদী ধ্বংস হয়ে গেছে, সেরকম একটা বিখ্যাত নদী আমাদের তিস্তা নদী। এবং ব্রিটিশ আমল থেকে আমরা দেখেছি যে এই অঞ্চলের আপনার কৃষকদের জীবন জীবিকাকে রক্ষা করবার জন্য যে উদ্যোগটা প্রকল্পটা নেওয়া হয়েছিল সেই গত শতাব্দীতে 1930-35 সালের দিকে। পরবর্তীতে পাকিস্তান আমলে 50 দশকে দেখলাম যে 53-তে 57-তে বারবার উদ্যোগ নেওয়া হয়েছে, কিন্তু ফাইনালি এখানে একটা প্রকল্প করে তিস্তার পানি ব্যবস্থাপনার মধ্য দিয়ে কিভাবে এখানকার কৃষকদেরকে, লক্ষ লক্ষ কৃষকদেরকে সারা বছর ধরে বিশেষ করে শীত মৌসুমে চাষবাস করবার সুযোগ করে দেওয়া যায়, তেমন একটা সেচ প্রকল্পের উদ্যোগ নেওয়া হয় 1979 সালে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আমলে। এবং সেটার পরবর্তীতে এই কাজটা ফাইনালি শেষ হয়েছে 1990 সালে। এবং এটার মাধ্যমে যেটা হয়েছে যে উত্তরাঞ্চলের যে 4টা জেলা ছিল, নীলফামারী, লালমনিরহাট, রংপুর, দিনাজপুর, এই 4টা জেলার প্রায় সাড়ে চার লক্ষ থেকে 5.5 লক্ষ কৃষকদের জীবন জীবিকাকে কিভাবে সাহায্য করা যায় সেটার একটা বড় যুগান্তকারী উপকারের কাজ হয়েছে এই সেচ প্রকল্পের মধ্য দিয়ে। এবং এটা করতে হয়েছে এই কারণ এই তিস্তাটা নদী হিসাবে এসছে হচ্ছে আপনার হিমালয়, সিকিম থেকে, ভারতের উপর দিয়ে এসছে, পশ্চিম বাংলা থেকে বাংলাদেশে ঢুকেছে। এবং ভারতের অংশে তিস্তার উজানে বাঁধ দেবার কারণে যেটা হয়েছে, আমাদের যখন ভর মৌসুম থাকে আমাদের পানি দরকার হয় না, তখন তারা পানি ছেড়ে দিয়ে এখানে বন্যা তৈরি করছে। এবং শীত মৌসুমে যখন আমার পানি প্রয়োজন হয় আমার কৃষকের জন্য, তখন সেখান থেকে সে পানি আটকে রাখছে। এটার মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে আজকের এই তিস্তার চারপাশ যে ধুধু মরুভূমিতে পরিণত হয়েছে। বাংলাদেশের 54টা অভিন্ন নদীতে যে বাঁধ দিয়ে বাংলাদেশকে মরুকরণ করবার ষড়যন্ত্র করছে, এটা শুধু নদীকে মারার অপরাধ না, এটা হচ্ছে আমাদের স্বাধীনতা, আমার সার্বভৌমত্ব, বাংলাদেশের কোটি কোটি মানুষের অধিকার। 2 কোটি মানুষের জীবন এই তিস্তাকে ঘিরে ব্যাহত হয়েছে। অতএব 2 কোটি মানুষের ইনসাফ, 2 কোটি মানুষের মানবিক মর্যাদা, আমার লক্ষ লক্ষ কৃষক যারা এই নদীকে কেন্দ্র করে, এই মাটিকে কেন্দ্র করে বেঁচে থাকেন, তাদের অধিকার ক্ষুণ্ণ করা হয়েছে। আমার স্বাধীনতা, সার্বভৌমত্ব, আমার পানির উপরে যে রাষ্ট্রের সার্বভৌমত্ব থাকে, আমার মাটির উপরে, আমার এখানকার মাছের উপরে যে আমার সার্বভৌমত্ব থাকে, সেগুলো ভারত ইন্টারফেয়ার করছে গত 53 বছর থেকে। তো সেই বাস্তবতায় আমরা আজকে এখানে এসেছি এবি পার্টির পক্ষ থেকে এই দাবি নিয়ে যে বাংলাদেশের প্রত্যেকটা ইঞ্চি মাটি, নদী, পানি, আকাশ, জমি, এর প্রত্যেকটার মালিকানা হচ্ছে বাংলাদেশের মানুষ। তার এখানে শতভাগ নিয়ন্ত্রণ কর্তৃত্ব থাকতে হবে। তাই ইতিমধ্যে আমরা দেখেছি যে অন্তর্বর্তীকালীন সরকার কদিন আগে মাত্র আপনার বেইজিং থেকে এসছেন। বেইজিংয়ে ওনার শুধুমাত্র তিস্তা নিয়ে উনি কথা বলেন নাই, উনি বাংলাদেশের টোটাল নদী ব্যবস্থাপনা নিয়ে কথা বলেছেন। এবং চায়নাকে তারা বলেছেন যে চায়না যে হোয়াংহো রিভার ছিল, যেই নদীটাকে বলা হতো যে আপনার চীনের দুঃখ, যে সারা বছর এটার কারণে তারা ক্ষতিগ্রস্ত হতো, সেটাকে তারা কীভাবে ব্যবস্থাপনা করেছেন, কীভাবে ম্যানেজ করেছেন, এটাকে ভিত্তি করে বাংলাদেশের নদী ব্যবস্থাপনা নিয়ে একটা 50-100 বছরের পরিকল্পনা আমাদেরকে দেওয়ার জন্য আমরা প্রফেসর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারের উদ্যোগকে স্বাগত জানাই। এবং এবি পার্টির পক্ষ থেকে আমরা দেশবাসীকে স্মরণ করিয়ে দিতে চাচ্ছি, আজকে যিনি আমার পাশে দাঁড়িয়ে আছেন আবু রাইয়ান রসি, ওনার বাবা, মরহুম বাবা এরশাদ হোসেন সাজু, যিনি এবি পার্টির অন্যতম প্রতিষ্ঠাতা যুগ্ম আহ্বায়ক ছিলেন, তিনি 2021 সালে এখানে লম্বা মানববন্ধন করেছেন। এই তিস্তাকে ঘিরে হাজার হাজার মানুষকে এনেছেন, কৃষককে এনেছেন, নদী পাড়ের বাসিন্দাদেরকে এনেছেন। এবি পার্টি শুরু থেকেই মানুষের সেবা এবং সমস্যা সমাধানের যে রাজনীতি করছে, জাগো বাহে তিস্তার সেই লক্ষ লক্ষ মানুষের অধিকারকে নিয়ে এরশাদ হোসেন সাজুর নেতৃত্বে যে মানববন্ধন হয়েছে, এলাকাবাসীকে নিয়ে যে গণসংযোগ করা হয়েছে, যে আয়োজন করে উনি তাদেরকে খাইয়েছেন, তাদের পাশে দাঁড়িয়েছেন। আজকে ওনার রুহের মাগফিরাত কামনা করছি, ওনার প্রতি শ্রদ্ধা সম্মান আমাদের পক্ষ থেকে জানাচ্ছি। এবং তারই সুযোগ্য ছেলে আবু রাইয়ান রসি পাটগ্রাম এবং হাতীবান্ধায়, লালমনিরহাটের এবি পার্টির যে ভবিষ্যতে নেতৃত্ব দেবেন, তাকে সাথে নিয়ে আমরা দেশবাসীকে বলছি যে চায়নার উদ্যোগে এবং বাংলাদেশের পরিবেশবিদ যারা আছেন তাদের পরামর্শে আমরা এই তিস্তা মহাপরিকল্পনার বাস্তবায়ন দেখতে চাই, যেন তিস্তা পাড়ের লক্ষ লক্ষ মানুষ, কোটি কোটি মানুষ সারা বছর ধরে এই নদীতে পানি পায়, কৃষক যেন চাষ করতে পারে, যারা মাছ ধরেন তারা যেন সারা বছর ধরে নৌকা নিয়ে এখানে মাছ ধরতে পারেন। এবং এটাকে কেন্দ্র করে যে চায়না স্যাটেলাইট শহরের কথা বলছে, আমরা চাই তিস্তাকে ঘিরে নতুন করে উত্তরাঞ্চলের অর্থনীতি যেন আবার ঘুরে দাঁড়ায়।
এবং আমাদের পক্ষ থেকে, এবি পার্টির পক্ষ থেকে এই প্রতিজ্ঞা আমরা করছি, তিস্তা মহাপরিকল্পনার জন্য আমাদের লড়াই, আমাদের সংগ্রাম চলবে আবু রাইয়ান রসির নেতৃত্বে। এখানে উত্তরবঙ্গে যারা নেতৃবৃন্দ আছেন, নীলফামারীর হেলাল ভাই এখানে আছেন, আবু বকর সিদ্দিক আছে, দিনাজপুরের মারজান ভাই আছেন, রংপুরের, আমরা সবাই মিলে আমাদের উত্তরাঞ্চলের নেতৃবৃন্দকে সামনে রেখে তিস্তা বাঁচাও, তিস্তাকে বাঁচিয়ে রাখা, তিস্তাকে জীবিত করা এবং তিস্তার পারে কোটি কোটি মানুষের জীবনকে, জীবিকাকে নিয়ে আবার বাংলাদেশকে এগিয়ে যাওয়ার যে অর্থনীতি এবং লড়াই, সেই লড়াই আমরা চালিয়ে যাবো ইনশাআল্লাহ। সবাইকে ধন্যবাদ। সালাম আলাইকুম। সবচেয়ে দুঃখের বিষয় হলো ওই সময় কোনো মিডিয়া কভারেজ করতে দেওয়া হয়নি, পুলিশ বাধা দিয়েছে। ইভেন আপনার তখন যে আমাদের যে লোকাল যে প্রেসগুলো ছিল, সেটা তো একটা ফেসবুক স্ট্যাটাস পর্যন্ত দেওয়া হয়নি। আমরা তো 2021 সাল থেকেই কিন্তু আমরা এই আন্দোলন করে যাচ্ছি, মানে এবি পার্টি প্রতিষ্ঠার পর থেকেই। তো আমরা ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আবার এটা কন্টিনিউ করবো যতদিন না আমাদের তিস্তার দাবি আদায় হয়, পরিসমাপ্তি হবে ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, এতক্ষণ আমরা ওনার কথাগুলো শুনছিলাম এবং তিস্তা মহাপরিকল্পনা বা তিস্তার যে বিষয়টি, এটি কিন্তু অনেক আকাঙ্ক্ষার একটি বিষয়, যেটি বাংলাদেশের অনেক যুগ ধরেই বিষয় নিয়ে কথা হচ্ছে। সেখানে বারবার আন্দোলন হয়েছে, এটা নিয়ে নিউজ হয়েছে, যেটি আমাদের ইন্ডিয়া থেকে যে পরিমাণ পানি পাওয়ার কথা, এটা পরিমাণ পানি না পাওয়া এবং অপ্রয়োজনীয় সময়ে আমার পানি পাওয়ার বিষয়গুলো নিয়ে বন্যার সৃষ্টি হয় এবং সেখানকার মানুষের দুঃখের বিষয়গুলো বিবেচনা করে অবশ্যই বাংলাদেশের আগের গভর্নমেন্টগুলো এটা নিয়ে হেলায় ফেলায় দিন কাটিয়েছে এবং তারা তাদের জায়গা থেকে কোনো ধরনের স্টেপ না নেওয়ার কারণে এখন যেহেতু একটি দাবির বড় একটি অংশ হচ্ছে তিস্তাতে, এবং এই জায়গায় এটি যে চীনের সঙ্গে যে বড় একটা পরিকল্পনা নিয়ে এখানে যে বাদ দেওয়ার যে বিষয়টি অবশ্যই হচ্ছে, এটি অবশ্যই খুব দ্রুত বাস্তবায়নের দিকে এগিয়ে হবে আমাদের এবং সেখানকার মানুষের সেখানকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়নের ক্ষেত্রে এটি একটি বড় ভূমিকা পালন করবে। আর এখানে বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, যে বিষয়গুলো যদি আমরা চিন্তা করি তাহলে কিন্তু এটি সুন্দর একটি বিষয় এখানে উপস্থাপিত হবে। যে আপনার তিস্তা প্রকল্পটা যদি হয়, সেখানে বাদ দেওয়ার ফলে সেখানকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হবে। আর প্রিভিয়াস গভর্নমেন্ট বা ইন্ডিয়া এটা কখনোই চায় না, কারণ হচ্ছে এখানে যদি তিস্তা বাদের ফলে এখানকার মানুষের এখন যে ইন্ডিয়ার প্রতি একটা ক্ষোভ থাকলেও কিন্তু এটা প্রকাশ করার ক্ষেত্রে বা বড় ধরনের উদ্যোগ নেওয়ার ক্ষেত্রে বাংলাদেশ কোনো ভূমিকা পালন করে না, বা মানুষের যে ঘৃণার যে জায়গাটায় তিস্তাকে ঘিরে সেখানকার মানুষের ইন্ডিয়ার প্রতি যে ঘৃণার জায়গাটা রয়েছে, সেটাই যে পরিমাণ আছে, এটি কিন্তু যখন এটা বার্তা তৈরি হবে এবং এখানকার মানুষের জীবনযাত্রার মান যদি উন্নয়ন হয় এবং ধীরে ধীরে কিন্তু এখানকার পরিবেশ টোটালি চেঞ্জ হয়ে যাবে এবং ইন্ডিয়ার প্রতি ঘৃণার পরিমাণটা কিন্তু এখনই বাড়বে। কারণ এখন তারা যে জীবনযাত্রাটা পালন করতে, কষ্টের জীবন তারা এখানকার মানুষটা পালন করছে এবং পরবর্তী সময় এটা যখন তাদের জীবনযাত্রার মান উন্নয়ন হবে, সে ইন্ডিয়ার প্রতি তাদের ঘৃণার পরিমাণ কিন্তু আরো বাড়বে। এ কারণে কারণ হচ্ছে এখানে যুগ যুগ ধরে কিন্তু তারা এখানে সাফার করে আসছে এই তিস্তাকে নিয়ে, তিস্তার পানিকে কেন্দ্র করে। তো এটা কিন্তু প্রিভিয়াস গভর্নমেন্টও কিন্তু এটি চায়নি, যারা ইন্ডিয়ার প্রতি নতজানু ছিল। পাশাপাশি ইন্ডিয়াও কিন্তু চায় না যে এখানকার মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হোক বা ইন্ডিয়ার প্রতি তাদের ঘৃণার জন্ম নিয়ে। এই প্রেক্ষাপট থেকে কিন্তু তারা এখানকার জীবনযাত্রার মান উন্নয়ন করতে তারা দেয় না এবং এই তিস্তা বাঁধকে নিয়ে তারা বারবার বাধা দিয়েছে, নানা ধরনের বাধা দিয়ে এই কাজটিকে তারা ব্যাহত করেছে এবং যে গভর্নমেন্টই আসছে তাদের করতে দেওয়া হয় নাই। তো যেহেতু আমাদের নতুন ইন্টার গভর্নমেন্টের প্রধান উনি যেভাবে এই বিষয়টি নিয়ে গুরুত্ব দিয়েছে এবং যেটা পরিকল্পনাটি অলরেডি বাস্তবায়নের একটি প্রক্রিয়ায় আছে, অতএব আমাদের উচিত হবে এটিকে জনগণের সাপোর্টকে আরো বাড়িয়ে দিয়ে এটাকে কিন্তু একটা কার্যকর পদক্ষেপ নিয়ে খুব দ্রুত এটা বাস্তবায়নের দিকে আগানো, যেন পরবর্তী যে গভর্নমেন্ট গুলো আসবে এটাকে যেন তারা নষ্ট করে না দিতে পারে। অতএব আমাদের উচিত হবে এই গভর্নমেন্টকে সাপোর্ট করা এবং এই দেশের সেখানকার মানুষদেরকে এই বিষয়ে আরো জোরালো আওয়াজ তোলা, যে কারণে যেন এই তিস্তা বার্তা দ্রুতই বাস্তবায়ন হয় এবং সেখানকার মানুষের জীবনযাত্রা মান উন্নয়নের ক্ষেত্রে যেন তিস্তা বাঁধ একটি বড় ভূমিকা পালন করতে পারে। তো আজকে এই পর্যন্তই, সবাইকে আল্লাহ হাফেজ।